নমস্কার, হাল্লা বলের মুখোমুখি অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গী রয়েছি আমি সারিতা। আজকের মুখোমুখিতে আমাদের সঙ্গে রয়েছেন সিপিএম রাজ্য সম্পাদক তথা বিধানসভার বিরোধী দলনেতা জিতেন চৌধুরী। নমস্কার জিতেনবাবু, আপনাকে হাল্লা বলে অনেক স্বাগত জানাচ্ছি। প্রথমেই যে বিষয়টা আপনার কাছ থেকে জানতে চাইব যে এবারের যে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং হচ্ছে সে সম্পর্কে আপনার মন্তব্য। এবারে লোকসভা নির্বাচন বিগত 17টা নির্বাচনের মতোই একটা নির্বাচন অবশ্যই, কিন্তু তারপরও বর্তমান পরিস্থিতির বিচারে অর্থাৎ গত 10টা বছর নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি দেশটাকে যেভাবে একটা একনায়তন্ত্রের দিকে ঠেলে দিচ্ছিল, সমস্ত ক্ষেত্রেতে সংবিধান তার সম্পূর্ণ পাল্টে না দিলেও এটাকে অচল করে দিয়ে একটা স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থা কায়েম করার দিকে যেভাবে নিয়ে যাচ্ছে, তো এই অবস্থায় এবারে নির্বাচন শুধুমাত্র আরেকটা নির্বাচন, দুটো পক্ষ বা দুটো গোষ্ঠীর মধ্যে লড়াই না। অবশ্যই কাগজে পত্রে বা প্রকাশ্যে একদিকে এনডিএ জোট আরেকদিকে ইন্ডিয়া জোট, কিন্তু হলেও এটা মূলত এটা দেশবিরোধী শক্তি। দেশবিরোধী মানে হলো সংবিধান বিরোধী, গণতন্ত্র বিরোধী, আমাদের দেশের যে ধর্মনিরপেক্ষ কাঠামো বিরোধী শক্তির বিরুদ্ধে দেশপ্রেমিক শক্তির লড়াই। এটা এবারে নির্বাচনের গুরুত্ব সেই জায়গায় চলে গেছে এবং এই দুটি পর্বে নির্বাচন হয়ে গেছে, আরও 5টি পর্বে নির্বাচন বাকি আছে। এটা ক্রমশ এই লড়াইটা আরও সেই যে আদর্শকে সামনে রেখে, অর্থাৎ যেভাবে দেশটা এখন জনগণের মধ্যে এই সংবিধান বিরোধী শক্তির বিরুদ্ধে দেশপ্রেমিক শক্তির যে ঐক্য করে উঠছে, এটা আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। আচ্ছা, আপনাদের যে বৃহত্তর রাজনৈতিক জোট ইন্ডিয়া, হ্যাঁ, সেই সম্পর্কে আপনার দলের মূল্যায়নটা কীরকম? না, ইন্ডিয়া মানে তো একটা কোনো একটা এই নির্দিষ্ট রাজনৈতিক মতাদর্শের জোট বা এই কী বলে মঞ্চের একটা গঠন নয়। ইন্ডিয়া জোটের মধ্যে প্রায় 27টা দল আছে। কর্মসূচিগতভাবে তাদের মধ্যে পার্থক্য ছিল, আছে এবং থাকবে। মতাদর্শগত দিক থেকেও সেরকমই ছিল, আছে এবং থাকবে। যেমন এই ত্রিপুরাজ্যে কংগ্রেস কমিউনিস্ট বললে পরে যে কোনো নাগরিক মাত্রই, যে কোনো মানে সচেতন নাগরিক মাত্রই এটা বুঝেন এই দুটার মধ্যে কর্মসূচিগত মতাদর্শগত ফারাক আছে এবং এই দুটি দলের মধ্যে দীর্ঘ লড়াই হয়েছে। মতাদর্শগত লড়াই এবং কর্মসূচিগত লড়াই হয়তো এখনও আছে, কিন্তু একটা জায়গায় এসে কেন দুটি শক্তি এক মঞ্চে এসে দাঁড়ালো? কারণ সেই স্বাধীনতা সংগ্রামের সময়তেও যদি আমরা দেখি যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, ভারতীয় জাতীয় কংগ্রেস, তখন এটা কোনো দল ছিল না, একটা মঞ্চের নাম। সেই মঞ্চের নিচে তার ছায়াতলে কট্টরপন্থী, তারপর উদারপন্থী, কমিউনিস্ট, সমাজ সংস্কারক স্বামী বিবেকানন্দ, রাজা রামমোহন রায়, পেরিয়ার স্বামী, নারায়ণ গুরু, এরকম আরও বহু অসংখ্য মানুষ সেখানে ঐক্যবদ্ধ হয়েছেন, এক মঞ্চে একসাথে তুলে আসছেন। কেন? ব্রিটিশ তাড়াতে হবে। কারণ ব্রিটিশকে না তাড়াতে পারলে পরে যে দেশকে কিভাবে গঠন করবে তাদের উত্তরসূরিরা, এটা পরাধীন জাতি, পরাধীন দেশ তো সেভাবে তার পরিকল্পনা গ্রহণ করতে পারে না। কাজেই তখন নিজস্ব কর্মসূচি, মতাদর্শ এটাকে সাময়িক ফেলে রেখে ঐক্যবদ্ধ হয়েছিল। ঠিক আজকে দেশের স্বাধীনতার প্রায় 7.5 দশক বাদে এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। নরেন্দ্র মোদী বা ভারতীয় জনতা পার্টি, যদিও এই স্বাধীনতার প্রাককালে তার বিজেপি নাম ছিল না, তারা আরএসএস বা
হিন্দু মহাসভার অধীনেই এই মতাদর্শের লোকরা ঐক্যবদ্ধ হচ্ছিল। তারা ব্রিটিশদের দালালি করেছিল, ভারতের স্বাধীনতা যাতে অর্জিত না হয় ব্রিটিশদের নানাভাবে তারা সহযোগিতা করছিল। তো সেই শক্তি যারা স্বাধীনতার বিরোধী ছিলেন, যারা দেশের সংবিধান রচনার সময় বিরোধিতা করেছে, তারাই আজকে আরএসএস থেকে জনসংঘ থেকে বিজেপি, এবং সেই শক্তি আবার স্বাধীনতা পূর্ব অবস্থায় নিয়ে যাচ্ছে। অর্থাৎ দেশটাকে একদিক থেকে সাম্প্রদায়িক শক্তি বা আমাদের দেশে তথাকথিত উচ্চবর্ণের লোকরা তারা শাসন করবে, আর অর্থনৈতিক দিক থেকে এই দেশকে সম্পূর্ণ বিলিয়ে দাও দেশীয় বা সাম্রাজ্যবাদী এই পুঁজির কাছে। কাজে সেই জায়গায় 7.5 দশক আগের যে ঐক্যমঞ্চ, ঠিক তার অনুকরণে আবার এই ইন্ডিয়া মঞ্চ এই নির্বাচনের সামনে অবতীর্ণ হয়েছে যে না, এই শক্তিকে আটকাতে হবে। তারপর কর্মসূচিগত প্রতিযোগিতা, চর্চা, লড়াই এগুলি করা যাবে। পৃথিবীর সমস্ত দেশেই যখন জাতি বা দেশ বিপন্ন হয় তখন যা অবস্থান নেয়, আমরাও সেই একই দেশপ্রেমিক অবস্থান নিয়ে এবার ইন্ডিয়া জোট ঐক্যবদ্ধ হয়েছে। এই যে বৃহত্তর রাজনৈতিক জোটের কথা আপনি বললেন, স্বার্থের কথা বললেন, এইটা কি এক্স্যাক্টলি বিজেপি বিরোধী নাকি ব্যক্তি নরেন্দ্র মোদীজি বিরোধী? না, নরেন্দ্র মোদী তো একা সবটা করছেন না। নরেন্দ্র মোদী হলেন একটা রাজনৈতিক মতাদর্শ আরএসএসের চিন্তা ভাবনার উপরে ভিত্তি করে তৈরি হয়েছে। তার পোশাকি নাম বা প্রকাশ্য তার অস্তিত্ব হলো ভারতীয় জনতা পার্টি, আর তার পেছনে যে শক্তি সেটা হলো আরএসএস। এই আরএসএস নরেন্দ্র মোদীকে সামনে রেখে গত 10টা বছর ধরে এইভাবেই মিথ্যা প্রতিশ্রুতি, তার সাথে হলো এই রাষ্ট্রযন্ত্রকে অপব্যবহার করা এবং পার্লামেন্টকে ব্যবহার করে পার্লামেন্টকে দুর্বল করা। এই যে সর্বশেষ পার্লামেন্ট অধিবেশনে প্রায় 147 জন সাংসদকে বের করে দিয়ে, সাসপেন্ড করে দিয়ে যেভাবে 16টা বিল পাশ করালো, একটা বিল পাশ করাতে 1 মিনিট সময়ও খরচ করেননি। এটা তো কোনো গণতান্ত্রিক দেশে হতে পারে না। কোনো পরীক্ষা নেই, নিরীক্ষা নেই, কোনো আলোচনা নেই, পাবলিক হিয়ারিং নেই, যা খুশি করে দাও। এবং এগুলি যখন সেরকমভাবে স্ক্রুটিনি হয়, তার ঘোরতর যে অসঙ্গতি ধরাও পড়ছে, যেমন নির্বাচনী বন্ড সম্পূর্ণ যে সংবিধানের স্পিরিটকে উল্লঙ্ঘন করে আইন পাশ করেছে, হাজার হাজার কোটি টাকা শাসক দল অর্থাৎ বিজেপি তার পকেট ভরছে, আর অন্যদিক থেকে লাখ লাখ কোটি টাকার জাতীয় সম্পদ সেই হাজার কোটি টাকার বিনিময়ে অন্য পক্ষকে অর্থাৎ একচেটিয়া পুঁজিকে দেশকে লুটার লাইসেন্স দিয়ে দিচ্ছে। তো এই জায়গায় এটা শুধু নরেন্দ্র মোদী বিরোধী না, যে আরএসএসের নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি যে আজকে সংবিধান বিরোধী একটা শক্তি হিসাবে যেভাবে দেশটাকে তার পরাধীনতার দিকে ঠেলে দিচ্ছে, তার যে স্বাধীন বা মুক্ত আকাশে যে স্বাদ কিছুটা ভোগ করার সুযোগ পেয়েছিল, এ থেকে দেশকে আবার সেদিকে ঠেলে দিচ্ছে, এটার বিরুদ্ধেই একটা ঐক্যমঞ্চ। যেটা বললাম আমি, শুধু নির্দিষ্ট একটা মতাদর্শের নয়, নির্দিষ্ট একটা পতাকা বা রং তার অনুসারী নয়, সমস্ত দেশপ্রেমিক শক্তি এই মঞ্চের মধ্যে সামিল হয়েছেন। আচ্ছা, এবার আমরা ত্রিপুরার প্রসঙ্গে আসি। আপনাদের বিরুদ্ধে একটা অভিযোগ আছে যে ত্রিপুরায় যে বিরোধী রাজনৈতিক দলগুলি রয়েছে তারা সেভাবে সক্রিয় নয়। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন এবং কি বলতে চাইবেন তাদের? কোন অর্থে এই কথাগুলি কারা বলছেন? এই কথাগুলি বলছেন হলো যারা পরোক্ষে বিজেপিকে নানাভাবে সাহায্য করছেন, তারাই বলছেন। অর্থাৎ যে একটা নির্বাচনে কেন সিপিআইএম বা বিরোধী দল
এই ভারতীয় জনতা পার্টির তাদের বাইক বাহিনী, তাদের হ্যামলেট বাহিনী, রামদা বাহিনী, এদেরকে মোকাবেলা করে ভোট দেওয়াতে পারছেন না। তো গণতান্ত্রিক ব্যবস্থাতে পোলিং এজেন্ট দেওয়ার জন্য, ভোট দেওয়ার জন্য তাহলে কি রাজনৈতিক দলগুলোকে এই রাজনৈতিক প্রচারের পাশাপাশি তাকে বন্দুক, বোমা এবং অন্যান্য প্রস্তুতি নিতে হবে? যারা এই কথাগুলি বলছেন তারা হলো সেই পক্ষ। এরা অন্যদিক থেকে ভারতীয় জনতা পার্টি এই যে পরিবেশটাকে কলুষিত করছে, সম্পূর্ণ রাজনীতির একটা দুর্বৃত্তায়ন, এটাকে একটা সন্ত্রাসী বাহিনীতে পরিণত করে সমস্ত কিছু কেড়ে নিচ্ছে। এ সম্পর্কে এই শক্তিগুলো বা যারা এই সমস্ত কথা বলছেন তারা একটি কথা উত্থাপন করে না। এই যে ত্রিপুরা রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী, তিনি যখন প্রথম নির্বাচিত হয়ে আসেন, কোন কায়দায় নির্বাচিত হয়েছিলেন? 8 বর্দোয়ালিতে। কোন কায়দায় গত 5 বছর ত্রিস্তর পঞ্চায়েত এবং এই আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন ইত্যাদি নির্বাচন হয়েছে? গত 5টা বছর কীভাবে ত্রিপুরা রাজ্যের মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে? এগুলো নিয়ে একটা প্রশ্ন করেন না। এরা বলেন কেন পারছে না। তার মানে তাহলে শাসক দলের এই দুর্বৃত্তায়নের বিরুদ্ধে আমাদেরকে অস্ত্র ধরতে হবে, আমাদেরকে বন্দুক ধরতে হবে, গেরিলা ট্রেনিং দিতে হবে। হ্যাঁ, একটা সময় হয়তো দেখা যাবে যদি এগুলি বন্ধ না হয়, তখন জনগণই ঠিক করবে কোন পন্থা নেবে। যেমন আজকে পাঞ্জাবে হচ্ছে, পাঞ্জাবের কৃষক, হরিয়ানার কৃষক, এরা যখন শান্তিপূর্ণভাবে তাদের দাবি নিয়ে দিল্লিতে আসার জন্য এই যাত্রা শুরু করেছিল, বারে বারেই দিল্লির সীমানাতে এই হরিয়ানা সরকার তাদেরকে আটকেছে। বিজেপির সরকার নানাভাবে রাস্তায় কাটা তারের বেড়া, বোল্ডার এবং সমস্ত ধরনের প্রতিবন্ধকতা তৈরি করেছে। এখন সেই হরিয়ানা এবং পাঞ্জাবের লোক বিজেপির প্রার্থীদের দেখলেই তেরে তারা আসছেন। নিশ্চয়ই এটা সমর্থনযোগ্য নয়, কিন্তু মানুষ নাছুর বান্দা হয়ে সে পথে যেতে বাধ্য হচ্ছেন। নিশ্চয়ই এরকম ঘটনাকে আমরা না ঠিক করছেন কথা বলতে পারি না, কিন্তু কেন হলো, কেন হচ্ছে? তাহলে ত্রিপুরা রাজ্যকে আমাদের সেটাই করতে হবে। কাজে যারাই কথাগুলি বলছেন তারা বিজেপিকে, এই যে গত 19 তারিখ এবং 26 তারিখ দুদিনে দুটি পর্বের ভোট হলো ত্রিপুরা রাজ্যে, কী হচ্ছে? এক এমএলএ গিয়ে দলবল নিয়ে রিটার্নিং অফিসারকে বুথের ভিতর থেকে টেনে নিয়ে এসে মারধর করছেন। আপনারা কি এর বিরুদ্ধে মানে অভিযোগ জানিয়েছেন? আমরা জানিয়েছি। আপনারা কি আদালতে যাওয়ার প্রস্তুতি নিয়েছেন? না, আদালতে যেতে হবে কেন? আমি বলছি, তুমি যে প্রেক্ষিতে কথাগুলি বলছো, যারা এই সমস্ত প্রশ্ন তুলছেন, এই কথাগুলি জিজ্ঞাসা করতে বিরোধীদের দুর্বলতা ধরছেন, এরা কোথায়? এই সমস্ত লোক যারা এই সমস্ত প্রশ্ন তুলে, তাদের জন্যই আজকে বিজেপিরা এই আস্কারাটা পায়। এরা বিজেপির চাইতেও আরও খারাপ। গণতন্ত্রের জন্য এই লোকগুলো, এরা দুশ্মন। গণতন্ত্রের জন্য এরাই হলো ত্রিপুরা রাজ্যের অশান্তির আজকে মূল কারণ। এদের নির্লিপ্ততা এবং তাদের পরোক্ষে বিজেপিকে এইভাবে হাইলাইট করা এবং বিরোধীদেরকে এই ইয়েতে কাঠগড়ায় দাঁড় করানোর চেষ্টা, এটাই হলো যে এদের আসল চেহারা। অর্থাৎ শাসক দলকে মোকাবেলা করার জন্য বিরোধী দলকেও মানে অস্ত্র শস্ত্র ধরতে হবে, আর তখন যখন এরকম কিছু ঘটনা হবে তখন এটাকে অন্যভাবে তারা সাজাবে। কাজে এদের এই প্রশ্নের উত্তর না দেয়াই শ্রেয়। আমরা আবার আরেকটা প্রসঙ্গে যাচ্ছি যে ভারতীয় বামপন্থী রাজনীতির এই যে সংকট মুহূর্তে মানে এর পুনরুজ্জীবন সম্পর্কে আপনার মানে কি, আপনারা কতটুকু আশাবাদী বা আপনার মূল্যায়নটা কি? এতে বিতর্ক আছে। সংকট তো শুধু সাংসদের সংখ্যায়, বিধায়কের সংখ্যায় সংকট ঠিক হলে তো হবে না। হ্যাঁ, ঠিক যে অতীতের তুলনায় ভারতীয় সংসদে বা বিভিন্ন বিধানসভাগুলোতে আমাদের প্রতিনিধি কম, কিন্তু এই অবস্থাতেও দেশের গণতান্ত্রিক আন্দোলনে দেশের জনগণের যে
বিভিন্ন ইস্যু, এগুলোর উপর ভিত্তি করে লড়াই সংগ্রামের ক্ষেত্রেতে বামপন্থী ছাড়া ময়দানে কেউ আছে কি? কিন্তু কাজে সংকটকে যদি বলা হয় একমাত্র ওই সাংসদের সংখ্যা নিয়ে, এ নিয়ে বিতর্ক করা যায়। কাজে এইভাবে বোধহয় মূল্যায়ন করা ঠিক নয়। তবে আরেকটা বিষয়ও আমি সংযোজন করতে চাই, প্রশ্ন করতে চাই আপনার কাছে, যে চিরায়িত যে ভারতীয় ঐতিহ্যের সঙ্গে মার্ক্সীয় দর্শনের যে সংঘাত, মানে তার উত্তরণে আপনার ভাবনা কি? মার্ক্সীয় দর্শনের সাথে ভারতীয় ঐতিহ্যের কোনো সংঘাত নেই। সংঘাতটা হলো যে সমাজ ব্যবস্থার যে তার প্রাথমিক রূপ, এটা ভারতবর্ষে হোক বা পৃথিবীর অন্যদিকে, তার যেটা রূপান্তর, তার সাথে মার্ক্সবাদের যে সংঘাত, ঠিক সংঘাত বললে হয়তো ভুল হবে, মার্ক্সবাদের ভূমিকাই হলো যে স্বাভাবিকভাবে সমাজের যে পরিবর্তনগুলি ঘটছে তাকে ইতিবাচক বা পরিবর্তনের দিকে জনমুখী এবং সংখ্যাগরিষ্ঠ মানুষের কল্যাণে ঠিক সেরকমভাবে তাকে একটা রূপ দেওয়া। এটা সংঘাত বললে ঠিক হবে না, এটা সমাজ ব্যবস্থার একটা তার একটা কি বলে উত্তরণ। মানে তাহলে আপনি বলতে চাইছেন যে ভারতীয় আধ্যাত্মবাদের সঙ্গে মার্ক্সীয় দর্শনের কোনো রকম সংঘাত নেই? এটা ভারতীয় আধ্যাত্মবাদ বা ওই কি বলে ইউরোপিয়ান আধ্যাত্মবাদ বলে প্রশ্ন নয়। মার্ক্সবাদটা বিজ্ঞানের উপর ভিত্তি করে। মার্ক্সবাদ কোনো নির্দিষ্ট ধর্মের বিরুদ্ধে না, নির্দিষ্ট জনগোষ্ঠীর বিরুদ্ধে না, কোনো অঞ্চলের বিরুদ্ধে না। মার্ক্সবাদ গোটা হলো মানে একটা কি বলে যুক্তির উপরে দাঁড়িয়ে সমাজ ব্যবস্থাকে কিভাবে তার জনমুখী বা আরও মানব কল্যাণে ইতিবাচক একটা শেপ দেওয়া যায়, রূপ দেওয়া যায়, মার্ক্সবাদের কাজ সেই জায়গাতে। কাজে সেই জায়গাতে এই ভাববাদের সাথে মার্ক্সবাদের বিরোধ, এটা ভারতেই হোক বা ইউরোপে বা আফ্রিকাতে বা অস্ট্রেলিয়াতে, যেখানেই হোক, সেকালেও ছিল, একালেও আছে, আগামী দিনও থাকবে। কাজে এটা ভারতীয় দর্শনের সাথে কোনো বিরোধ সেরকম পার্টিকুলার কিছু নয়। এবার আমরা আপনার একটু ব্যক্তিগত পরিসরে যাচ্ছি। সংসদীয় রাজনীতিতে আপনার অভিজ্ঞতা রাজ্যে এবং কেন্দ্রে প্রাসঙ্গিক। এই ক্ষেত্রে আপনার ব্যক্তি জীবন রয়েছে এবং রাজনৈতিক জীবনের মধ্যে সম্পর্ক, সংঘাত, এই বিষয়টা যদি আপনি আমাদের দর্শক শ্রোতা বন্ধুদের সামনে তুলে ধরেন। না, সংসদীয় রাজনীতিতে অবশ্যই প্রায় আমার অভিজ্ঞতা বিধানসভাতে প্রথম পর্বে টানা 21 বছর, এরপর আরও 1 বছর হলো, এর সাথে যুক্ত হলো 22 বছর, তারপরে 5 বছর ছিলাম সংসদে, অর্থাৎ নির্বাচিত হয়ে। কিন্তু শুধু নির্বাচিত হলেই যে সংসদীয় রাজনীতির সাথে সম্পৃক্ত হওয়া তা নয়, যে নির্বাচিত না হয়েও পঞ্চায়েত, বিধানসভা, লোকসভাতে না দাঁড়িয়েও, সদস্য না হয়েও বহু লোক তারা এই সংসদীয় রাজনীতির সাথে সম্পৃক্ত, অর্থাৎ এই সংসদীয় রীতিনীতির উপর দাঁড়িয়ে মানুষের অধিকার নিয়ে লড়াই করা। তো সেদিক থেকে সরাসরি একজন সাংসদ হিসাবে, একজন কি বলে আইন পরিষদের সদস্য হিসাবে বা একজন রাজনীতিক হিসাবে সে অভিজ্ঞতা আমার প্রায় 4 দশকের। সেদিক থেকে অবশ্যই ভারতবর্ষের মধ্যে বা ত্রিপুরাজ্যের মধ্যে আমার ব্যক্তিগতভাবে যা অভিজ্ঞতা, এটা সময়ের একটা পরিবর্তন ঘটছে। পরিবর্তনটা এই যে একটা সময়েতে আমরা যখন ছাত্র ছিলাম বা যুবক ছিলাম, তখন রাজনীতিতে মূল্যবোধ, অর্থাৎ একদিক থেকে শুধু বড়দের সম্মান করা তা নয়, যে একটা দেশের আইন, চলতি ব্যবস্থা, তারপরে মানবিক বিভিন্ন দিক, এটা শুধু আইনসভাতে কোনো এই বিল এনে আইন পাশ করে নয়, এমনিতেই যা সার্বজনীন, এগুলাকে যে মানামানির একটা দিন ছিল, এগুলি ক্রমশ উঠে যাচ্ছে এবং একটা ব্যক্তিতান্ত্রিকতা এটা ক্রমশ সমাজ জীবনকে সাংঘাতিকভাবে গ্রাস করছে। এটা
এমনিতেই এমনি এমনি হয়ে যাচ্ছে তা নয়, তার পেছনে রাজনীতি আছে। রাজনীতিটা কি? এই যে আমরা বলি গ্লোবালাইজেশন, বিশ্বায়ন, প্রাইভেটাইজেশন। গ্লোবালাইজেশন, প্রাইভেটাইজেশন তার মানে শুধু পুঁজির কোথাও যে কেন্দ্রীভূত হওয়া না, সমাজে মানুষকে শোষণ করে অল্প কিছু লোক ধনী হয়ে যাওয়া না। এটা একদিক, ওটা তো আছেই। তার সাথে হলে এই গ্লোবালাইজেশন বা এই লিবারালাইজেশন, এটা মানুষকে আত্মকেন্দ্রিক হতে সেরকমভাবে সুরসুরি দিচ্ছে। এটাই এই ধনতন্ত্রের বা সাম্রাজ্যবাদের ট্যাকটিক্স, অর্থাৎ মানুষকে আত্মকেন্দ্রিক করে দাও, যে মানুষ একটা দেশপ্রেমিক শক্তি হিসাবে তার দেশের জনগণের জন্য, দেশের জন্য তার যে কি বলে প্রেম, দেশপ্রেম, তার জনগণের জন্য দায়বদ্ধতা, এগুলি সমস্ত যাতে তার ভেতর থেকে এটাকে হত্যা করে দাও। সেই মানুষটা যখন আত্মকেন্দ্রিক হবে তখন তাকে দিয়ে যা খুশি করানো যাবে। যেমন এখন ত্রিপুরাতে বা দেশে হচ্ছে, ভারতীয় জনতা পার্টি কথায় কথায় তারা ভারতীয় সংস্কৃতি, তুমি যে একটু আগে কথা বললে ভারতীয় সংস্কৃতির ধারক, তারাই ঐতিহ্য রক্ষা করছে, তারা ধর্মের দোহাই দেয়। কিন্তু যদি কেউ খুব সূক্ষ্মভাবে তাদেরকে দেখে, এরাই হলো ভারতীয় দর্শনের, ভারতীয় সংস্কৃতির এবং সনাতন ধর্মের মধ্যেও যে সমস্ত মানবিক উপাদানগুলি আছে, এগুলির সবচেয়ে বড় শত্রু। যেমন এখন এই মুহূর্তে রামকে নিয়ে তারা সাংঘাতিক, যে রাম, আমরা রাম ভক্ত, আমরা রাম মন্দির নির্মাণ করেছি, আমরা রামের নামে মানুষকে ঐক্যবদ্ধ করছি। কিন্তু রাম কি কখনো কাউকে ক্ষতি করা, সেই ত্রেতা যুগে অন্যায়ভাবে তৎকালীন সময়কার যে সমস্ত প্রজা, তাদের উপরে জুলুম চাপিয়ে দেওয়া, বা অন্যায়ভাবে মহাভারতে রামায়ণে যে এই রাম রাবণের যুদ্ধ, সেই জায়গাতে অন্যায় যুদ্ধ করে লঙ্কা ধ্বংস করে দেওয়া এরকম করেছে। হ্যাঁ, সেখানে কিছু ঘটনা আছে, তার একটা পরম্পরা আছে, এবং সেই পরম্পরায় সীতা উদ্ধারই হোক বা তার অন্য কারণে সেখানে রামকে সেই যুদ্ধে অংশগ্রহণ করতে হয়েছে। এবং সেই যুদ্ধে অংশগ্রহণ করানোর জন্য শুধু রামরাজ্যের মানুষ না, এটা হয়তো কাল্পনিক হতে পারে, কাল্পনিক অবশ্যই, যে বানরদেরকেও সাথে নিয়েছেন। তার মানে হলো কি, যে মানুষকে ভালোবাসা, অর্থাৎ এই সমাজ পরিবর্তনে, অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধে, সেখানে কেউ ছোট কেউ বড় নয়, সবাইকে আপন করে নিতে হবে। কিন্তু আজকে যারা রামের ভক্ত, যারা রামকে নিয়ে যারা কথা বলছেন, তারা কি বলছেন? শ্মশান, কবরস্থান, অর্থাৎ হিন্দুদের শ্মশান, মুসলিমদের কবর, মুসলিম, হিন্দু, তফসিলি, দলিত, কোথায় কোথায়। তো এটা তো রামের যে ভগবান রাম বা রামায়ণ যেরকমভাবে এটা চরিত্র রূপায়ণ করেছে, তার সম্পূর্ণ পরিপন্থী। কাজে এরা ধর্মের কথা বলে, কিন্তু এই ধর্মের সবচেয়ে যদি কেউ বিরোধী হয়ে থাকেন, তারাই। আমাদের অনুষ্ঠানের সময়সীমা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। একটা প্রশ্ন দিয়ে আজকের অনুষ্ঠান আমরা শেষ করতে চাইব। খুব সংক্ষিপ্তভাবে আপনার কাছ থেকে জানতে চাইব, আপনি যেহেতু দীর্ঘদিন ধরে রাজনীতিতে আছেন, যারা নতুন প্রজন্মের রাজনীতিতে অংশগ্রহণ করতে চান, সে যে কোনো দলেরই হোক, তাদের প্রতি আপনার কি মেসেজ, কি বার্তা থাকবে? এই যে সুবিধাবাদী রাজনৈতিক দল এবং রাজনীতিক, তাদের যে কায়েমি স্বার্থের জন্য লালসার কারণে রাজনীতি শব্দটাই মানুষের কাছে একটা আতঙ্ক হয়ে গেছে। অর্থাৎ রাজনীতি ব্যাপারটাই যেন সাংঘাতিকভাবে এটা জনবিরোধী, এটা ক্ষতিকারক,
অকল্যাণকর। সাধারণ মানুষের মধ্যে তাদের যে সমাজ জীবনে, ব্যক্তি জীবনে, সাংসারিক জীবনে যে ধরনের সংকট নেমে আসছে, সেই জায়গায় গিয়ে মানুষ এটাকে যখন ব্যাখ্যা করতে পারছেন না বা এটাকে যখন আয়ত্তে আনতে পারছেন না, এইভাবে এটাকে দেখতে শুরু করেছে। কিন্তু এইভাবে রাজনীতিকে দেখলে ভুল হবে। রাজনীতি যারা এটাকে কলুষিত করছে তাদেরকে দেখে রাজনীতির প্রতি মানুষের টান বা মানুষের দায়িত্ব এটাকে নির্ণয় করলে হবে না। রাজনীতিকে দেখতে হবে যে আমার জীবনের আজকে যা কিছু দেশ এখন মানে যে সারা দেশ কেন সারা পৃথিবী, এই ক্ষেত্রেতে যদি সেই রাজনীতিকে যদি সংখ্যাগরিষ্ঠের কল্যাণে, জনগণের কল্যাণে, মানব কল্যাণে যদি তাকে সেরকমভাবে আমরা শেপ দিতে না পারি, তাহলে কি হবে? এই দুষ্ট রাজনীতিকরাই ফায়দা লুটছে। যেমন ত্রিপুরাজ্যের মধ্যে আমরা দেখি উড়ে এসে জুড়ে বসে কিছু নেতা তৈরি হয়েছেন। এ রাজ্যের মাটি সম্পর্কে, মানুষ সম্পর্কে তার কোনো ধারণাও নেই, ভূমিকাও নেই, কিন্তু তারাই নেতা। এবং অল্প কদিনের মধ্যেই এরা লাখ লাখ কোটি কোটি টাকার সম্পদ লুট করে নিয়ে যাচ্ছে, আর হাজার হাজার লোকের ভবিষ্যতের সংকটের কারণ হয়ে দাঁড়াচ্ছে। কাজেই রাজনীতি সবাইকেই বুঝতে হবে। রাজনীতি মানে বোঝা মানে, রাজনীতি করা মানে কোনো দলের পেছনে হাঁটতে হবে কথা বলছি না। অর্থাৎ যারা ভ্রষ্ট রাজনীতিকরা যাতে সমাজকে আরও লুট করতে না পারে, তার জন্য সবাইকে সচেতন হতে হবে। এটাই হলো রাজনীতি, এবং এই রাজনীতিতে সবাইকে সচেতনভাবে আগামী দিন অংশগ্রহণ করা দরকার। তাহলে দেশ বাঁচবে, সমাজ বাঁচবে, মানুষ সুখে থাকতে পারবে। অসংখ্য ধন্যবাদ জিতেন বাবু আপনাকে। আজকের মতো হাল্লা বলের মুখোমুখি অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। সঙ্গে থাকবেন হাল্লা বল।